স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৭৫। গাড়ি, এসি, ফ্রিজ, ইন্টারনেট, লিপস্টিক সহ বিলাসী পণ্যের দাম বাড়ছে, সস্তায় মিলবে জীবন রক্ষাকারী ওষুধ ও গুঁড়ো দুধ। কর ছাড়ে পণ্যমূল্যের লাগাম টেনে মূল্যস্ফীতি কমানোর চেষ্টায় সামাজিক নিরাপত্তা খাতে বাড়তি বরাদ্দ। ১৫% কর দিয়ে এবারও কালো টাকা সাদা করার সুযোগ, কর্পোরেট কর শর্ত সাপেক্ষে ২.৫% কমানোর প্রস্তাব। ভারতে সরকার গঠনের আগে মন্ত্রণালয় নিয়ে দর কষাকষি, মোদির সামনে ঐক্যমত্যে সরকার চালানোর চ্যালেঞ্জ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নতুন অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন বাজেটে প্রায় ৫,০৭,০০০ কোটি টাকাই যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ ২,৮১,০০০ কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫,৪৫,৪০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জোগাড় করতে হবে ৪,৮০,০০০ কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে ৬.৭৫%। তৌহিদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বিকেল ৩টার কিছু আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দিনের কর্মসূচি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চান অর্থমন্ত্রী। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। পরে বাংলাদেশের ৫৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলী, যার আকার রেকর্ড ৭,৯৭,০০০ কোটি টাকা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫,০৬,৯৭১ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ ২,৮১,৪৫৩ কোটি টাকা। এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ৫,৪৫,৪০০ কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ১৫,০০০ কোটি টাকা এবং কর ব্যতীত অন্যান্য খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে ৪৬,০০০ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকছে ২,৫৬,০০০ কোটি টাকা, যা মোট জিডিপির ৪.৬%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে ১,২৭,২০০ কোটি টাকা ও ১,৩৭,৫০০ কোটি টাকা নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ১৫,৪০০ কোটি টাকা। উন্নয়ন সহযোগীরা ভর্তুকি কমানোর পরামর্শ দিলেও ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ থাকছে ১,২০,৫৮৫ কোটি টাকা, আর সুদ পরিশোধে ব্যয় হবে ১,১৩,৫০০ কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন হলে ৬.৭৫% জিডিপি প্রবৃদ্ধির আশা করেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে আমরা মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, আর মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার প্রত্যাশা করছেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি হ্রাস করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই সব কিছুর মধ্যে সরকারের ভিশন 41 বাস্তবায়ন তথা স্মার্ট বাংলাদেশ গঠনেও প্রস্তাবিত বাজেট সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলছেন অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়বে, কোনটির কমবে।
ভ্যাট ও শুল্ক প্রস্তাবের ওপরই নির্ভর করে দাম কমা বাড়া। সে অনুযায়ী এবার দাম বাড়তে পারে সিগারেট, জর্দা, এসি, ফ্রিজ, সিসি ক্যামেরা সহ বেশ কিছু পণ্যের। আর দাম কমতে পারে ল্যাপটপ, ডায়ালাইসিস ফিল্টার, জীবন রক্ষাকারী ওষুধ, ডেঙ্গু কিট, প্যাকেটজাত গুঁড়া দুধ সহ বেশ কয়েকটি পণ্যের। বিস্তারিত শাকের রাজ্য রিপোর্টে। বাজেটে এবার যে পরিমাণ পণ্যের দাম বাড়বে তার তুলনায় কম পণ্যেরই দাম কমবে। উৎপাদন পর্যায়ে এসির উপর ৫% ভ্যাট বসানোয় বাড়তে পারে এসির দাম। ফ্রিজ, এলইডি বাতি, লন্ড্রি সেবার আয়রন ও টিউবলাইটের ক্ষেত্রেও নেই সুখবর। থিম পার্কে যেতে গুনতে হবে বাড়তি পয়সা। ফলের জুস যাদের পছন্দ তাদের পকেট থেকেও বেরিয়ে যাবে অতিরিক্ত টাকা। তেঁতুল থেকে শুরু করে সব ধরনের ফলের জুসের ওপর ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বেশি দামে কিনতে হতে পারে খোসা ছাড়া কাজু বাদাম। বিশুদ্ধ পানির জন্য ব্যবহার করা ওয়াটার পিউরিফায়ারে বসতে পারে 10% শুল্ক। স্বস্তি থাকছে না নিরাপত্তা সামগ্রী ক্রয়ে। শুল্ক বাড়ার কারণে দাম বাড়তে পারে সিসি ক্যামেরার, বাড়তে পারে লিফটের দামও। এছাড়াও নির্মাণ সামগ্রীর দামও বাড়বে। শুল্ক বাড়বে তামাকজাত পণ্যে। সিগারেট, জর্দা, গুলসহ তামাকজাত পণ্য নিরুৎসাহিত করতে সম্পূরক শুল্ক বাড়ছে। যারা ফোনে অতিরিক্ত কথা বলেন তাদের জন্যও নেই কোনো সুখবর। মোবাইলে কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপেও যারা কথা বলেন তাদের খরচটাও বাড়বে। সংসদ সদস্যরা এখন থেকে আর শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পাবেন না। তেমনিভাবে বিলাসবহুল গাড়ির দামও বাড়বে। সেই সাথে বাড়বে গাড়ির কনভার্সন খরচ। হাত পায়ের প্রসাধন সামগ্রী, লিপস্টিক সহ আমদানি করা প্রসাধন সামগ্রীর দাম বাড়বে। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। আমদানি শুল্ক কমায় ল্যাপটপ ও বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ সকেটের দাম কমতে পারে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে স্বাস্থ্য সুরক্ষার স্পাইনাল সিরিঞ্জ, ডেঙ্গু কিট এবং ডায়ালাইসিসের প্রধান 2 উপকরণ ফিল্টার ও সার্কিটের দামে। 2.5 কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়ো দুধের দাম কমবে। যারা চকলেট পছন্দ করেন তারাও খুশি হতে পারে। শাকের রাজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকছে 1,36,026 কোটি টাকা, যা মোট বাজেটের 17.06% এবং বিদ্যমান বরাদ্দের চেয়ে 15,000 কোটি টাকা বেশি। নগদ ও খাদ্য বান্ধব নানা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে কয়েক কোটি মানুষকে। মেহেদী হাসানের রিপোর্ট। বয়স ও নানা শারীরিক প্রতিবন্ধকতায় কর্মক্ষেত্র হারানো সহ সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে নগদ ও খাদ্য সহায়তা দেয় সরকার। এতে ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ। এবার বাজেটে সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের কল্যাণে মোট 1,36,026 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, এর মধ্যে 60,01,000 বয়স্ক মানুষ মোট 4,350 কোটি টাকা ভাতা নগদ সহায়তা পাবেন। বিধবা ও স্বামী নিগৃহীতা 27,75,000 নারীর জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 1,844 কোটি টাকা। 32,34,000 প্রতিবন্ধীর জন্য 3,321 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এদিকে বেড়েছে খাদ্যবান্ধব কর্মসূচির আকার। 1,80,00,000 মানুষ আসছেন ভিজিএফ কর্মসূচির আওতায়। এ খাতে বরাদ্দ 1,184 কোটি টাকা। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে বরাদ্দ থাকছে 1,024 কোটি টাকা। গ্রামীণ কর্মসৃজন বা মাটির কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে 18,20,000 জনকে। প্রস্তাবিত বাজেটে খোলা বাজারে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,004 কোটি টাকা। 1,09,48,000 মানুষ আসছে এই কর্মসূচির আওতায়। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছেন 50 লাখ মানুষ। বরাদ্দ 3,257 কোটি টাকা। খাদ্য ভর্তুকি দেওয়া হচ্ছে আর 2,893 কোটি টাকা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে মোট 140টি কর্মসূচির আওতায় বাস্তবায়ন হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। আগামী 5 বছরের মধ্যে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। অর্থনীতি সংকটকালে প্রস্তাবিত বাজেটে ফুটে উঠেছে সরকারের রাজনৈতিক অঙ্গীকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা বাজেটে চেষ্টা থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের। উচ্চাভিলাষের পরিবর্তে বাস্তবতাকে প্রাধান্য দিতে চান অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির দিকেও বেশ ভালোভাবেই নজর থাকছে এবারের বাজেটে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামর্থ্য ও বাস্তবতার পাল্লায় উত্তরাধিকার সূত্রে পাওয়া লাগামহীন মূল্যস্ফীতি বশ মানানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে সংসদের টেবিলে উঠল 2024-25 অর্থ বছরের বাজেট। রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি।
অর্থনৈতিক সংকট উত্তরণে প্রবৃদ্ধির প্রত্যাশা কমিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে চতুর্মুখী চাপের মধ্যেও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে অটল সরকার। বাজেটে উচ্চাভিলাষের হ্রাস টানায় আভাস দেয়া হলো ঘাটতি কমানোর। তবে মূল্যস্ফীতি, ঋণ আর করের বোঝা হালকা করতে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। মাননীয় স্পিকার, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধি। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামের বাজেটে সংকোচনমূলক নীতি অনুসরণকেই সঠিক পন্থা হিসেবে বেছে নিয়েছে সরকার। সকল স্তরে শুল্ক। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। চালু করার জন্য রিজার্ভ ও ডলার সংকটকালীন নতুন বাজেটে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের অর্থ বরাদ্দে কৌশলী থেকেছেন অর্থমন্ত্রী। ঢালাওভাবে নয়, বরং চলমান প্রকল্পগুলো শেষ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। একই সঙ্গে ফাস্ট ট্র্যাক প্রকল্প আর পরিবহন ও যোগাযোগ খাতে বেশি বরাদ্দ দিতে হয়েছে। এই খাতে সুপারিশ করা অর্থের পরিমাণ ৮০,৪৯৮ কোটি টাকা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর ডলার সংকট যাচাই বাছাইয়ে যেনতেন প্রকল্প দৌড়ে টেকেনি। সতর্ক পা ফেলায় একেবারেই হাতে গোনা নতুন প্রকল্প। তাগিদ আছে দ্রুততার সাথে চলমান প্রকল্প শেষ করার। অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন, ফাস্ট ট্র্যাক ঘোষিত ৮টি প্রকল্পের ৩টির আনুষ্ঠানিক সমাপ্তি টানা হচ্ছে। বাকি 5টি প্রকল্পের 3টি 2025 সালের জুনে এবং 2টি শেষ হবে 2026 সালে। 65% কাজ শেষ করেও অগ্রগতির দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১,১৩,০৯৩ কোটি টাকার এই প্রকল্প ১০,৫০২ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। বরাদ্দের দিক দিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে ৮০,৪৯৮ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। সর্বাধুনিক গণপরিবহন মেট্রো রেল লাইন 1 প্রকল্পে মতিঝিল থেকে কমলাপুর সম্প্রসারিত অংশে বরাদ্দের সুপারিশ করা হয়েছে ৩,৫৯৪ কোটি টাকা। একইভাবে এই লাইনের উত্তরা থেকে টঙ্গী সম্প্রসারিত অংশ এবং মেট্রো লাইন 5 ও লাইন 6 প্রকল্পেও অর্থ রেখেছেন অর্থমন্ত্রী। পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ২০২৪-২৫ অর্থ বছরে বিদ্যুৎ খাতের জন্য ৩০,৩১৭ কোটি টাকা দেবার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিদায়ী অর্থ বছরে যা ছিল ৩৫,০০০ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ এসেছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাজস্ব খাত থেকে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের নজির নিকট অতীতে নেই। অধিকাংশ ঋণ নির্ভর প্রকল্প তাই বাড়ানোর পরিকল্পনাও নেই আপাতত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এই খাতে 2024-25 অর্থ বছরে ৩০,৩১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১,৩২১টি প্রকল্পে বরাদ্দের সুপারিশ করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে নির্বাচনী ইশতেহারের অদৃশ্যমান উন্নয়নে অবকাঠামো প্রকল্প বাস্তবায়নকে গুরুত্ব দেন বাজেট প্রস্তাবে। ঢাকা হতে কক্সবাজার নতুন রেল যোগাযোগ চালু হওয়ায়। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েই গেল। একইভাবে জমি, ফ্ল্যাট কিনে কালো টাকা সাদা করা যাবে। কর্পোরেট কর শর্ত সাপেক্ষে ২.৫% কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে করমুক্ত আয়সীমা আগের মতোই ৩.৫ লাখ টাকাই থাকছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও বহির্ভূত কোম্পানির কর হারে পার্থক্য আরও কমেছে। মেহেদী হাসানের রিপোর্ট। শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া। 1 বছর ধরে 10% ঘরেই ছিল মূল্যস্ফীতি। এ কারণেই ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর জোরালো দাবি ছিল। তবে প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা আগের অর্থবছরের মতোই 3.5 লাখ টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নারী ও প্রবীণদের করমুক্ত আয়সীমা হবে 4 লাখ টাকা। ব্যক্তিশ্রেণীর করদাতাদের ক্ষেত্রে আগের মতোই সর্বনিম্ন আয়কর 5% থাকলেও সর্বোচ্চ কর হার 25% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। তবে যারা কালো টাকা সাদা করতে চান আগামী অর্থবছরে তাদের দিতে হবে 15% কর। কিনতে পারবেন জমি ও ফ্ল্যাট। এদিকে কর্পোরেট কর শর্ত সাপেক্ষে 2.5% কমানো হয়েছে। তালিকাভুক্ত যেসব কোম্পানি পরিশোধিত মূলধনের 10%-এর বেশি শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করেছে তাদের কর হার 22.5%।
10% কম শেয়ার হস্তান্তরকারীদের কর হবে 25%। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও বহির্ভূত কোম্পানির কর হারের পার্থক্য আগের 7.5% থেকে কমিয়ে 5% নামিয়ে আনা হয়েছে। এদিকে এবারও রাজস্ব আদায়ে ভ্যাটের উপরে নির্ভরশীল হতে চান অর্থমন্ত্রী। ভ্যাট থেকে তিনি পেতে চান 1,82,783 কোটি টাকা। এছাড়া আয়কর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক ও বিবিধ শুল্ক সব মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের টার্গেট 4,80,000 কোটি টাকা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বেড়েছে, তবে অর্থনৈতিক বাস্তবতায় প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। নতুন বাজেটে শিক্ষা খাতে 1,11,000 কোটি টাকা, স্বাস্থ্যে প্রায় 42,000 এবং কৃষিতে প্রায় 38,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিউলি শবনমের রিপোর্ট। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সংকোচনমূলক বাজেটের দিকেই মনোযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। বিপুল প্রত্যাশা থাকলেও শিক্ষা, স্বাস্থ্য বা কৃষির মতো গুরুত্বপূর্ণ 3 খাত পেয়েছে গতানুগতিক বরাদ্দ। শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জিডিপির অনুপাতে শিক্ষায় অন্তত 6% বরাদ্দ পাওয়ার কথা, যা বাজেটের প্রায় 20%। কিন্তু গত 5 বছরের বাজেট বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে শিক্ষা খাত বরাদ্দ পাচ্ছে বাজেটের 12%-এর কাছাকাছি। 2024-25 অর্থ বছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 1,11,157 কোটি টাকা, যা মোট বাজেটের মাত্র 14%। 2023-24 চলমান অর্থ বছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রয়েছে 1,04,137 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৌলিক স্বাস্থ্যসেবা পেতে একজন বাংলাদেশির বছরে $88 প্রয়োজন হলেও বাংলাদেশে চিকিৎসা খাতে মাথাপিছু যে $58 খরচ হয়, তার বড় অংশই নাগরিকরা খরচ করে নিজের পকেট থেকে। এ অবস্থার ভেতরেও গত 5 বছরের মতোই এবারও স্বাস্থ্যের বরাদ্দ মোট বাজেটের 5%-এর আশেপাশেই। এবার স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 41,408 কোটি টাকা। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 2,000 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। কৃষিতেও বরাদ্দ খুব বেশি বাড়েনি। আগামী অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে 38,259 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে এই বরাদ্দের পরিমাণ 35,880 কোটি টাকা। টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা, গবেষণা, কৃষি ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানোর তাগিদ রয়েছে বিশেষজ্ঞদের। 0.86 লাখ। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। আইসিটি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য, 20 ক্ষেত্রে কর অব্যাহতি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 504 কোটি টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 2,872 কোটি টাকা বরাদ্দ দিয়ে বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আইসিটি খাত থেকে 5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে 20টি ক্ষেত্রে কর অব্যাহতিও দিয়েছে সরকার। আদিত্য মামুনের রিপোর্ট। টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় জাতীয় বাজেটে এবছরও তথ্য প্রযুক্তি খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করে বাজেট প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বক্তৃতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফ্রন্টিয়ার টেকনোলজি, রোবোটিক্স, ব্লকচেইন সহ নানাবিধ খাতে উন্নয়ন সাধনই লক্ষ্য বলেও উল্লেখ করা হয়। 2012 সালে আইসিটি খাত থেকে সরকারের আয় ছিল মাত্র $26 মিলিয়ন, যার বর্তমান আকার প্রায় $3 বিলিয়ন। নতুন অর্থ বছরের এই খাত থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহজীকরণের কোনো বিকল্প নেই। গেল 23-24 অর্থ বছরের 2,081 কোটি টাকার জায়গায় এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে 2,872 কোটি টাকা। তবে 10 বছর ধরে এই মন্ত্রণালয় প্রায় সব খাতে কর অব্যাহতি পেলেও এবার কেবল 20টি খাত পাবে এই সুবিধা। এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট,
সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্লকচেইন বেসড সলিউশন ডেভেলপমেন্ট, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং সহ অন্যান্য কতিপয় খাতে 1 জুলাই 2024 হতে 30 জুন 2027 পর্যন্ত অর্জিত আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। দুঃসংবাদ আছে টেলিকম খাতে। এ খাতে 14 কোটি টাকা কমিয়ে এবার 2420 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাড়ছে ইন্টারনেট সহ মোবাইল টক টাইমের দামও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সংকটকালে দেয়া নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী বললেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট এবং এই বাজেট বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যেই প্রকল্পগুলো তার তন্মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে। আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। গত 15 বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আগামী দিনে আর কি করা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রস্তাবিত বাজেটের সমালোচনার পাশাপাশি কিছু পরামর্শও দিলেন জাতীয় পার্টি সহ অন্য রাজনৈতিক দলের এমপিরা। আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। এখন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, যেটা আমাদের দেশের অর্থনৈতিক সংকট চলছে, যেখানেই যত রেয়াত দিক সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতের রাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি। যে চেষ্টাগুলো বা উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বাজেটে বর্ণিত হয়েছে, সেই উদ্যোগগুলো সফল হবে, এটা আমাদের বিশ্বাস। এটা নির্ভর করবে বাজেটটা কতটুকু বাস্তবায়ন করা যায় তার উপরে। বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। উৎসবকে আরও রাঙাতে বাহারি পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো। আর ঈদুল আজহার কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে পেমেন্টে 10% ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। মিনালা দেবার রিপোর্ট। ঈদে নিজেকে নানা সাজে সাজিয়ে তোলেন সব বয়সী মানুষ। সুন্দর পোশাকে বেড়ে যায় সামাজিক মর্যাদাও। ক্রেতাদের বৈচিত্র্যময় রুচি পছন্দ বিবেচনায় উৎসবের নানা রঙে রঙিন পোশাক এনেছে স্প্ল্যাশ। বনানীর এই শোরুমে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, কাবলি, টি শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল, ডেনিম, চিনোস, ব্লেজার, ফর্মাল প্যান্ট সহ ছেলেদের বাহারি পোশাক। মেয়েদের জন্য রয়েছে লং ড্রেস, শর্ট টপস, কাফতান, শার্ট, জেগিংস, লেগিংস, প্লাজো, জাম্পশু, ক্রপড স্কার্ট এবং পার্সোনাল অ্যাক্সেসরিজের পসরা। আমাদের অনেকগুলো কাপ্তান স্টাইল এসেছে, এবার নতুন স্টাইল। নর্মালি এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে এসেছে, দেন কিছু লং ড্রেস এসেছে, কিছু পার্টি ড্রেস আছে। ঈদের কেনাকাটায় বাড়তি আনন্দ দিচ্ছে বিকাশ। 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হিসেবে দিনে 100 টাকা এবং ক্যাম্পেইন চলাকালে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ক্যাম্পেইনটা হচ্ছে কাস্টমার পেমেন্টের মাধ্যমে 200 টাকা ক্যাশব্যাক পাবে। বিকাশ ক্যাম্পেইনটা চলার কারণে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি আমরা, যেক্ষেত্রে কাস্টমার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেলটাও ভালো হচ্ছে। বিকাশের এমন উপহারে ক্রেতাদের মুখে হাসি। আমরা সবসময় হচ্ছে কেনাকাটা করার ক্ষেত্রে একটু মানে ডিসকাউন্ট বা একটু ছাড় পেতে পছন্দ করি, যে একটু কম হলে ভালো, আর সেক্ষেত্রে বিকাশ একটা ভালো নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় বিকাশ পেমেন্টকেই বেশি সুবিধাজনক মনে করছেন তারা। অনেক সময় কিন্তু অনেক জায়গাতে কিন্তু ক্যাশ মানি ক্যারি করাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার, সেটার জন্য বিকাশ মানে ইজ ভেরি গুড। নিরাপদ কেনাকাটায়ও বিকাশে আস্থা গ্রাহকদের। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা।
দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নদীর পাড়ের পশুর হাটে নিরাপত্তায় থাকবে নৌ পুলিশ। 13 থেকে 23 জুন নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। ঈদুল আজহায় দেশের বিভিন্ন নদীর পাড়ে 108টি পশুর হাটে নিরাপত্তায় থাকবে নৌ পুলিশ। অতিরিক্ত আইজিপি ও নৌ পুলিশের প্রধান আব্দুল আলিম মাহমুদ জানিয়েছেন, 13 জুন থেকে 23 জুন পর্যন্ত নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। সকালে নৌ পুলিশ সদর দপ্তরে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহন নিরাপত্তা বিষয়ক আলোচনায় জানানো হয়, নৌপথে পশু পরিবহনে নজরদারি রাখা হবে। সিসিটিভি মনিটরিং ছাড়াও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন নৌ পুলিশের সদস্যরা। হাটে জালনোট শনাক্তকরণ মেশিন রাখা হবে। পাশাপাশি ছিনতাই, ডাকাতি ছাড়াও চাঁদাবাজি রোধে কাজ করবে নৌ পুলিশ। যেখানে সেখানে পশুবাহী নৌযান দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন নৌ পুলিশ প্রধান। সেটিও আমরা নজরদারির মধ্যে রাখবো। নৌপথে যাতে যাত্রী হারে না হয় সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নিব। ছিনতাইকারী, পকেটমার, মলম পার্টি এগুলো দৌরাত্ম বন্ধে আমরা ব্যবস্থা নিব। নৌপথে যেন কোনো প্রকার ডাকাতি, ছিনতাই না হয় সে বিষয়ে আমরা নজরদারি এবং আমাদের দল দিয়ে সেটি বন্ধ করব। ব্যবসা বাণিজ্যের খবর। বৈশ্বিক ডেইরি সমবায় আরলা ফুডসের স্থানীয় অঙ্গ প্রতিষ্ঠান এবং ডানোর প্রস্তুতকারক আরলা ফুডস বাংলাদেশ গাজীপুরে নতুন ইউএইচটি ফ্যাক্টরির উদ্বোধন করেছে। ব্যবসায়িক অংশীদার মিউচুয়াল গ্রুপের সাথে প্রায় 15 মিলিয়ন ইউরোর যৌথ বিনিয়োগে ফ্যাক্টরিটি দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টির প্রতিশ্রুতি সহ আধুনিক, নিরাপদ এবং টেকসই দুগ্ধ উৎপাদনের জন্য একটি নতুন মানদণ্ড হতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লরেন পন্টি সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ভোক্তাদের নিরাপত্তা এবং শতভাগ নিরাপদ পণ্য নিশ্চিত করতে ফ্যাক্টরিটি অ্যাসেপটিক স্টেরাইল সিস্টেম ব্যবহার করছে। ভবিষ্যতে ফ্যাক্টরিটিতে টেকসই সোলার প্যানেলের মাধ্যমে বাৎসরিক 405 টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য ঠিক করেছে। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে 7,97,000 কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য 6.75। গাড়ি, এসি, ফ্রিজ, ইন্টারনেট, লিপস্টিক সহ বিলাসী পণ্যের দাম বাড়ছে, সস্তায় মিলবে জীবন রক্ষাকারী ওষুধ ও গুঁড়ো দুধ। কর ছাড়ে পণ্যমূল্যের লাগাম টেনে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা, সামাজিক নিরাপত্তা খাতে বাড়তি বরাদ্দ। 15% কর দিয়ে এবারও কালো টাকা সাদা করার সুযোগ, কর্পোরেট কর শর্ত সাপেক্ষে 2.5% কমানোর প্রস্তাব। এবং ভারতে সরকার গঠনের আগে মন্ত্রণালয় নিয়ে দর কষাকষি, মোদির সামনে ঐক্যমত্যে সরকার চালানোর চ্যালেঞ্জ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।